আমেরিকা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়। ডোনাল্ড ট্রাম্প তো টুইট করে বসেছেন যে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্য কাউরে চাই না। আবার একটা কথাই আছে না যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু নেই। সুতরাং এই যে ইউনূস এতদিন বন্ধু ছিল, হঠাৎ করে এখন শত্রু হয়ে গেছে, বুঝছেন তো। কিন্তু আওয়ামী লীগ, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি বড় চালু জিনিস, উনি সব নখদর্পণ উনি বুঝেছেন। এই যে ডোনাল্ড ট্রাম্প আসার পরেও এতদিন সবাইকে খেলা দেখিয়েছেন, এই সেই, কোনো কথা বলেনি। আস্তে আস্তে এখন চেঞ্জ হচ্ছে। সারা পৃথিবীতে আমেরিকা যেদিকে যায় সেদিকেই যায়। সুতরাং নুনুস গভর্নমেন্ট বড়ই জটিল অবস্থায়, এবং আপনাদেরকে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমেরিকা আবার বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে সবকিছুই ফাইনাল। সুতরাং এখন আপনারাই বুঝতে পারছেন যে কেন হঠাৎ করে, কেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সবাই এখন পল্টি নিচ্ছে। এই কথা আমি কিভাবে বললাম, যেখানে আমরা এতদিন আমেরিকার ডিপ স্টেট, আমেরিকার একদম 14 গোষ্ঠী হালাল করে ফেলাইছি গালাগালি করতে করতে, এখন আবার হঠাৎ করে আমেরিকার কথা বলতেছি। এইটার কারণটা কি এটা চিন্তা করতেছেন, ঠিক না ভাই? এই যে আপনাকে এই যে আপনি দেখতেছেন, আপনাকেই বলছি, চিন্তা করতেছেন তো এটা ভাই? এটারই বলে জিও পলিটিক্স, এটাকেই বলে আন্তর্জাতিক রাজনীতি, এটাকেই বলে রাজনীতিতে আজকে আপনি শত্রু, কালকে আপনি আমার পরম মিত্র। এরই নাম রাজনীতি। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, গত 4 দিন যাবত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে কথা বলছেন, কিন্তু কোন মিডিয়াতে উনি কিন্তু এখন আর আমেরিকাকে দোষারোপ করা হচ্ছে না। অবশ্য আমেরিকাকে দোষারোপ করার মানে কি, এইটা একটু বুঝতে হবে আগে ভাই। যে বলবেন যে ও আমেরিকাকে দোষারোপ, আমাদের জননেত্রী শেখ হাসিনা আমেরিকার দোষারোপ করেছিলেন কখন জানেন? বাইডেন প্রশাসন যখন ছিলেন, এই ডিপ স্টেট বাইডেন প্রশাসন যখন চাইছিলেন যে দেশের সমস্ত কিছু নিয়ে যেতে, তখন উনি চরম বিরোধিতা করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিছুদিন একটু হই হই রই গেল। ডোনাল্ড ট্রাম্প আসলে কিন্তু ওই যে বাইডেন প্রশাসনের একই নীতি সে আর গ্রহণ করেনি। আপনারা জানেন যে কিছুদিন আগে এই যে আপনার গোয়েন্দা উপদেষ্টা যে আমেরিকার, কি জানি নাম, এর নামটা ভুলে গেছি, মহিলাটার, এই ইন্ডিয়ান বংশোদ্ভূত, সে বলছে যে আমরা ডিপ স্টেট পলিসি চালাবো না। আসলে শেখ হাসিনাকে উৎখাত করার পেছনে ছিল ডিপ স্টেটের পয়সা। ডিপ স্টেটটাই কিন্তু আমেরিকার না। ডিপ স্টেট একটা পলিসি মেকিং সংস্থার মতো বলতে পারেন, যাদের আমেরিকান গভর্নমেন্ট পয়সা দিয়া এক এক সময় এক এক কাজ করেছে, যখন যাকে যেখানে লাগাইতে হয়েছে সেটা ডিপ স্টেট দিয়া করাইছে তারা। এছাড়াও কিছু এনজিওর পয়সা, বিভিন্ন এনজিও যাদের স্বার্থ আছে, এই যে আপনার ডাক্তার ইউনূস কাকারও স্বার্থ ছিল, তিনিও পয়সা ঢালছেন ওখানে। এবং আপনার সবচেয়ে বড় কথা, জামাতের এক নেতা ইউরোপের, সে বলেছিল যে একই লবিস্ট ফার্মে তারা কথা বলছে, যেটার পয়সা দিয়েছিল ইউনূসের ধান্দা ছিল কি গ্রামীণ ব্যাংকের এসব পয়সা করে এইসব। এবং এই ডিপ স্টেট সাথে জড়িত ছিল ক্লিন্টন পরিবার, যেটা কিনা আবার ইউনূস কাকার পুরা নুনুস। হিলারি ক্লিন্টনের সাথে যে আসলে ইউনূস কাকার কি কি আছে জানি না, তবে হয়তো এমনও হইতে পারে যে এই যে এই হিলারি ক্লিন্টন, উনার জামাইতে আবার মনিকা লিউনেস্কির সাথে ভাইগা টেগা বহুত আকাম কুকাম করছিল, হয়তো তখন মন দিল খারাপ ছিল হিলারির হয়তো তখন ইউনূস কাকা চাইটা মাইটা দিছিল ভালো মতন উপর নিচ। সুতরাং উনি ইউনূসের জন্য পাগল প্রায়। এটা বিদেশে এগুলো নর্মাল ব্যাপার। আপনারা আজকে ভাষা জ্ঞান নিয়ে কেউ বুদ্ধি দিতে আইসেন না, কারণ আজকে আমার খুব মেজাজ খারাপ এই ক্লিন্টন দের উপর। তো এরা মিলে যেটা করছিল সেটাই কিন্তু এখন বলছে। আস্তে আস্তে সামনে আরো দেখবেন যে আমাদের জননেত্রী পুরো উল্লঙ্ঘ করে ছেড়ে দিবে এই ক্লিন্টন প্রশাসন, ক্লিন্টন ডিপ স্টেটকে। কিন্তু উনি সরাসরি বলছে আমেরিকার সাথে কোনো বিরোধ নেই, আমেরিকার জনগণের সাথে বিরোধ নেই। এখন যে আমাদের ডোনাল্ড ট্রাম্প, ওনার সাথে কোনো বিরোধ নেই, কারণ উনি তো আর একই ফর্মুলায় মানছেন না, উনি তো আর একই ফর্মুলা দেখছেন না। আর তাই আপনাদেরকে বলছি, এই যে মানবাধিকার সংস্থাগুলা গত কিছুদিন ধরে দেখছেন, মানবাধিকার সংস্থাগুলো হঠাৎ করে নুনুস গভর্নমেন্টের বিরুদ্ধে লেগে গেছে, বাকি আস্তে আস্তে আসছে। এই যে এখন আমেরিকার প্রভাবশালী পত্রিকাগুলো আমাদের নেত্রীকে নিয়ে বিভিন্ন ইন্টারভিউ করছেন, ইন্টারভিউগুলো ভালোভাবে প্রচার হচ্ছে, এটার কিন্তু একটা সাইন আছে। এটার সাইনটি হচ্ছে যে আপনাকে আবার জায়গা মতন নিয়ে আসা।
এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝতেছেন যে এখন জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাকি কাউকে দিয়ে এই দেশ মৌলবাদী ঠেকানো যাবে না। কারণ মৌলবাদীদের উত্থান, যেই উত্থান ইউএস দেখেছে এই মুহূর্তে, তাতে সকলে আতঙ্কিত, ইউরোপিয়ান ইউনিয়ন পুরো আতঙ্কিত। এই মৌলবাদ যদি উঠে, তাহলে আপনি চিন্তা করতে পারেন এশিয়ার ভিতরে পাকিস্তান, এরপরে বাংলাদেশ, আফগানিস্তান, ইরান, ইরাক, সব জায়গায় মৌলবাদীদের উত্থান। সুতরাং এইটা তো সমস্যা, আর যার কারণেই আমেরিকা ঠিক 360 ডিগ্রিতে ঘুরে দাঁড়িয়েছে। তারাও এখন আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডকে আস্তে আস্তে সামনে নিয়ে আসবে যে ভালো কাজ করেছে। দেখেন আজকে আল জাজিরা, বিবিসি সবাই ভোল পাল্টাচ্ছে কিন্তু, এবং এটা বেশি দূরে নেই, আগামী 15 দিনের ভিতরে হয়তো দেখবেন যে আল জাজিরা, CNN, বিবিসি, তারপর আরো যা আছে, রয়টার, সবাই দেখবেন যে এই জুলাই আগস্টে কি কি আকাম হয়েছিল, কারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে, এগুলো সবগুলো সামনে নিয়ে আসবে এবং পরিপূর্ণভাবে সামনে আসবে। যেগুলো এতদিন আওয়ামী লীগ বলে আসছিল সেগুলোই সামনে আসছে, দেখতে থাকেন আপনারা। আমেরিকা চাচ্ছে আবার যাতে শেখ হাসিনাই ক্ষমতায় আসুক। এবং একটা জিনিস বলি আপনাদের, 17 তারিখে তার একটা রায় দিবে, এমন হইতে পারে যে 16 তারিখে তখ্ত পালট হয়ে যাবে, হয়তো আর কোনো রায়ই হবে না। আবার আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 16ই ডিসেম্বর 2025 বলেছিলাম যে সেদিন হয়তো আমরা আরেকটা বিজয় দেখব, আর আরেকটা মাথা নিচু করা রাজাকারের বাচ্চাদের পরাজয় দেখব। সেদিন অনেকে আমাকে সেই ভিডিওতে হাসাহাসি করেছিলেন, অনেক কিছুই বলেছিলেন। প্রতি ভিডিওতে অনেকে অনেক কিছু বলেন, কিন্তু গত 3 দিনের ভিডিওতে কেউ কিছু বলার মতন আর নাই। কারণ আপনারা যারা এই যে পেপার পত্রিকা পড়েন তারা একটু ভালো করে খেয়াল করেন। পেপার পত্রিকা যদি পড়তে না পারেন, ফেসবুকে দেখতে থাকেন আপনারা বিভিন্ন সংস্থা, এই যে CNN, বিবিসি, আল জাজিরার রিপোর্টগুলো দেখেন গত 1 সপ্তাহ। আজকে সারাদিনের আমেরিকার বিভিন্ন পত্রপত্রিকা দেখেন, ইন্ডিয়ান পত্রিকাগুলোতে দেখেন, সোমবার থেকে দেখবেন সরাসরি টিভি চ্যানেলগুলো। এমন হতে পারে, আপনাদের বলেছিলাম আমি আগেই, ব্লুমবার্গ, CNN, বিবিসি, আল জাজিরা, এরা সবাই তো সরাসরি ভিডিও রেকর্ড করবে না, লাইভ ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখিয়ে ওনার সাথে কথা বলবে, এবং এটাই হচ্ছে। আজকে বুঝতে পারছেন আজকে কেন এই যে নুনুস গভর্নমেন্টের আমাদের নিরাপত্তা উপদেষ্টা হঠাৎ করে ইন্ডিয়ার কাছে যাওয়ার জন্য পায়তারা করছেন? পৃথিবীর 4টা শক্তিশালী দেশ আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে, আমেরিকার পলিসি আওয়ামী লীগের পক্ষে, ইন্ডিয়া 100%, রাশিয়া 100%, এছাড়াও আরো একটি রাষ্ট্র আছে যেটা নাম আপনাদেরও বললাম না, আপনারাই খুঁজে দিন সেই রাষ্ট্রটাও কোনটা। তবে বাংলাদেশের পক্ষে এরা সবাই। সুতরাং আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে বা আবার রাস্তার উপরে দাঁড়ায় গলাবাজি করার সময় সর্বোচ্চ হয়তো 16ই ডিসেম্বর পর্যন্ত, মানে এই 16ই ডিসেম্বরের ভেতরেই আওয়ামী লীগ আসবে। নির্বাচন হবে না, আমেরিকা নয়, কোন দেশই আওয়ামী লীগ বিহীন নির্বাচন মানবে না। সুতরাং আপনারা টেনশনে নিয়েন না যে আওয়ামী লীগ বিহীন কোন নির্বাচন হয়ে যাবে কিনা, না। বিশ্বের খ্যাতিমান গণমাধ্যমের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার গুরুত্বটা এত ব্যাপক যে একের পর এক এ জাতীয় বিশ্বখ্যাত গণমাধ্যম তার উপরে সংবাদ করছে, তার ইন্টারভিউ নিচ্ছে। বেশ কিছুদিন যাবৎ শেখ হাসিনা প্রবাসে থাকায় তিনি গণমাধ্যমের সঙ্গে এভাবে সংযুক্ত হননি। ফলে এক জাতীয় নেতিবাচক ন্যারেটিভ তার সম্পর্কে প্রচার করা হচ্ছিল। বাংলাদেশের গণমাধ্যম তো বটেই, বাইরেও এভাবে প্রচার হচ্ছিল। আর পক্ষান্তরে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়ায় একচাটিয়া একতরফা এই নেতিবাচক ন্যারেটিভটাই প্রচার হয়ে আসছিল। এখন এই জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যমের ইন্টারভিউতে শেখ হাসিনা ক্যাটাগরিক্যালি তার অবস্থান, 2024 সালের ঘটনা, বাংলাদেশের গণহত্যা, কথিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধে তার দায়, তার দায়িত্ব, তিনি কিভাবে সম্পৃক্ত নন, এইসব বিষয়গুলি তিনি ব্যাখ্যা করার পাশাপাশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তিনি তুলে ধরেছেন
তার বিরুদ্ধে, তার পরিবার, তার রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলি, তার পাল্টা প্রশ্ন তিনি ছুড়ে দিয়েছেন যে ক্ষমতা দখলকারী ইউনূসের দুর্নীতি, কিভাবে তিনি দুর্নীতির মামলা ক্ষমতার অপব্যবহার করে তুলে নেওয়ার ব্যবস্থা করেছেন, কিভাবে তিনি রাষ্ট্রীয় ট্যাক্সের টাকা তিনি না দিয়ে সেটাকে মওকুফ করছেন, কিভাবে তার সকল প্রতিষ্ঠানকে আগামী 5 বছর কোনো ট্যাক্স দিতে হবে না এ জাতীয় সুযোগ নিয়েছেন, কিভাবে তিনি অর্থনৈতিকভাবে ডিজিটাল ওয়ালেট পারমিশন নিয়েছেন, বিশ্ববিদ্যালয় নিয়েছেন, বিভিন্নভাবে তিনি যে সকল সুযোগ সুবিধা নিয়েছেন, অর্থাৎ তিনি যে সকল বড় বড় দুর্নীতি করেছেন সেই দুর্নীতিকে চ্যালেঞ্জ আকারে ছেড়ে দিয়েছেন শেখ হাসিনা। তার এই ছুড়ে দেওয়া চ্যালেঞ্জের প্রেক্ষিতে এখন পর্যন্ত ইউনূস সরকারের পক্ষ থেকে পাল্টা কোনো জবাব দেওয়া হয়নি। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে একটি গ্রামীণ ব্যাংক, যেটা এক প্রকার এনজিওর মতো, এই এনজিওর এমডি সীমিত বেতনের তিনি কিভাবে শত শত নয় হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, কিভাবে দেশের ভিতরে সম্পদ করলেন, কিভাবে বিদেশে এত প্রপার্টি করলেন, কেন তিনি রাষ্ট্রের ট্যাক্সের টাকা পরিশোধ করবেন না, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলা, যে মামলায় তার সাজা হয়েছিল, কনভিকশন হয়েছিল, সেই মামলা কিভাবে তিনি ক্ষমতার অপব্যবহার করে তুলে নিলেন, তার বিরুদ্ধে দায়ের করা ডজনের ঊর্ধ্বে মামলা কিভাবে তিনি তুলে নিলেন, তিনি কিভাবে বাইরের একটা টেলিকম কোম্পানিকে তার টেলিকম কোম্পানির সঙ্গে অ্যাটাচ করে বাংলাদেশে ব্যবসার সুযোগ করে দিলেন, তিনি নিজের বিশ্ববিদ্যালয় নিলেন। সমস্ত তথ্যপত্র তুলে ধরে শেখ হাসিনা প্রকারান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে ইউনূস দুর্নীতিবাজ, সে কারণেই তিনি শেখ হাসিনা, তার পরিবার এবং তার রাজনৈতিক সহকর্মীদেরকে হেয় প্রতিপন্ন করতে চান। দেশের অভ্যন্তরে তার বিরুদ্ধে সাজানো বানোয়াট ক্যাঙ্গারু স্টাইলের একটা ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে, এটা দাবি করে তিনি লকডাউনের আহ্বান করেছিলেন। সেই লকডাউনে মানুষের যেভাবে সাড়া, এই সাড়ায় প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার আহ্বানের অপেক্ষায় আছে। এবং যারা নিরাশ, হতাশ, কিছুটা ম্রিয়মান হয়েছিলেন আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে অন্যান্য দলের নেতাকর্মীরা, তাদের ভিতরে প্রাণ ফিরে এসেছে। বাংলাদেশের ইতিহাসে লকডাউনে এমন ব্যাপক সাড়া অতীতে কোনোদিন কোনো সময় হয়নি। ভীত সন্ত্রস্ত হয়ে ক্ষমতাসীনদের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি শফিক সাহেব বলেছেন, লকডাউন হয়েছে ঠিকই, কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্যই মানুষ ঘর থেকে বের হয়নি। এত বড় হাস্যকর প্রলাপের মতো কথা তিনি বলেছেন। প্রধান উপদেষ্টা কখন বক্তব্য রাখবেন তার কিন্তু কোনো টাইম ছিল না। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কেউ লকডাউন মানবেন না, সবাই কাজকর্ম করেন। লকডাউন হয়ে যাওয়ার পরে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্য শোনার জন্যই মানুষ ঘর থেকে বের হয় নাই। আমি কয়েকজন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকের বক্তব্য শুনলাম। সাংবাদিক এম এ আজিজ, তিনি সাংবাদিকদের নেতা, সাংবাদিক মোস্তফা ফিরোজ, জিল্লুর রহমান, মাসুদ কামাল এবং আরো কিছু টেলিভিশনে পরিচিত আলোচকদের কথা শুনলাম। একজন তো বললেন ইউনূসের প্রেস সেক্রেটারিকে পাবনায় মানসিক হাসপাতালে পাঠানো উচিত, কারণ তিনি যে কথা বলছেন এটা উন্মাদের মতো কথা বলছেন, পাগলের মতো কথা বলছেন, অপ্রকৃতিস্থ মানুষের মতো কথা বলছেন। তারা যদি গতানুগতিক ভাবে ক্ষমতাসীনরা সবসময় যেটা বলে সেটা বলতেন যে কোনো লকডাউন হয়নি, তাহলে একটা বিষয় ছিল। তিনি বলছেন লকডাউন হয়েছে, মানুষ ইউনূসের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়নি। আমার কাছে যে তথ্য, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সঙ্গে যারা রাজনীতির অ্যালায়েন্সে আছেন বা অন্যান্য রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, যারা কিছুটা হতাশায় নিমজ্জিত হচ্ছিলেন, তারা গতকালের লকডাউন থেকে উচ্ছ্বসিত হয়েছেন, প্রাণ ফিরে এসেছে তাদের ভিতরে। আর বিশ্ববিখ্যাত গণমাধ্যমে শেখ হাসিনার ইন্টারভিউ ক্যাটাগরিক্যালি তিনি নিজের অবস্থান তুলে ধরা, তিনি কোনো মানবতা বিরোধী অপরাধ করেননি সেটা তুলে ধরা, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি, অনিয়ম, জুডিশিয়ারিকে আন্ডারমাইন করার ঘটনা তিনি যেভাবে তুলে ধরেছেন, তার এই বক্তব্য এতটা যুক্তিগ্রাহ্য এবং এতটা আইনসম্মত যে অনেকেই এখন শেখ হাসিনার সম্পর্কে দীর্ঘদিনের প্রচারিত নেগেটিভ ন্যারেটিভস থেকে বেরিয়ে আসছে। বলা যেতে পারে দেশে এবং দেশের বাইরে
বাঙালিরা, বাংলাদেশিরা যে যেখানে আছেন তাদের ভিতরে একটা উচ্ছ্বাস এসেছে, জোয়ার এসেছে। আর বিদেশিরা যারা একটা নেগেটিভ অনসাইডেড মানে একতরফা নেতিবাচক প্রচারণায় শেখ হাসিনা সম্পর্কে ভুল ধারণার সৃষ্টি হচ্ছিল, তাদেরও ধারণা এখন পাল্টে যাচ্ছে। উপসংহারে বলা যেতে পারে সরকার পরিচালনায় শেখ হাসিনা সরকারের ভুল ছিল না এমন অন্ধ কথা আমি কখনো বলি না। আওয়ামী লীগের রাজনীতিতে কখনো ভুল ছিল না এমন অন্ধ কথা বলি না, কারণ এটা তো জিন ফেরেস্তার সংগঠন না। সরকার পরিচালনা মানুষ করে, ভুল হতেই পারে, কিন্তু দেশের কল্যাণে, মানুষের উন্নয়নে, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে, বাংলাদেশের মানুষের সামগ্রিক উন্নয়নে শেখ হাসিনা সরকার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতীতে কেউ করতে পারেননি, ভবিষ্যতে পারবেন বলে মনে হয় না। যদি শেখ হাসিনা বাংলাদেশের জন্য, আওয়ামী লীগ বাংলাদেশের জন্য রাজনীতিতে, রাষ্ট্র গঠনে, মানুষের উন্নয়নে যে অনিবার্য, সেটা এখন প্রমাণিত এবং দৃশ্যমান। ইউনূসের দিন কিন্তু শেষ, ইউনূসের দিন শেষ, শেখ হাসিনার বাংলাদেশ। সো তাই প্রশাসনকে বলবো, ইউনূস সর্বোচ্চ অল্প কয়েকদিন আছে, অল্প সময়ের মধ্যে ইউনূসের বিদায় হবে। সো তাই আমি বলবো বাংলাদেশের প্রশাসনের, প্রত্যেকটি প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন সবার উদ্দেশ্যে বলবো, ইউনূসের কোনো আদেশ নির্দেশ বাংলাদেশে শুনবেন না। এটা হচ্ছে নাম্বার 1। আর দ্বিতীয় কথা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। 6 তারিখে যে আমাদের লকডাউন কর্মসূচি ছিল, সেই লকডাউন কর্মসূচি সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত লকডাউন কর্মসূচি কিন্তু ছিল শুধু ঢাকাতে। লকডাউন কর্মসূচিটা ঘোষণা ছিল শুধু ঢাকাতে, কিন্তু সারা বাংলাদেশের স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা, সকল নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেছে, বাস্তবায়ন করেছে এবং সাধারণ জনগণ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছে। তার মানে হচ্ছে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের পক্ষে। বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থান, বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগের অবস্থান আগের মতো সেই সুদৃঢ় অবস্থায় চলে গিয়েছে। তো এখন যেটা হবে যে সেটা হচ্ছে যে আন্দোলনে যারা জিতে, মাঠ তাদের দখলে, রাজপথ তাদের দখলে, এবং প্রত্যেকটা মানুষ এখন বলা শুরু করেছে যে শেখ হাসিনাই ভালো ছিল, এই বাংলাদেশের জন্য শেখ হাসিনাই পারফেক্ট ছিল। এবং শেখ হাসিনা যে উন্নয়নমূলক কাজকর্মগুলো করেছেন বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে জায়গায়, মানুষ সেগুলো দেখতে পাচ্ছে এবং সেগুলোর সুফলই ভোগ করতেছে। কিন্তু ইউনূস বাংলাদেশে শুধু সংস্কার করছে, বাংলাদেশে কোনো কাজ এই পর্যন্ত করতে পারে নাই, কোনো উন্নয়ন করতে পারে নাই, একটা বাঁশের সাঁকো নির্মাণ করতে পারে নাই, কোথাও একটা ইটও লাগাতে পারে নাই। এই জন্য বাংলাদেশের মানুষ ইউনূসের প্রতি ফেড আপ। ইউনূস আউট অফ সিন, শি ইজ ডেড, ইউনূস গন, ইউনূস ইজ গন কেস। সো এখন যেটা হচ্ছে যে 13 তারিখে বাংলাদেশে যে লকডাউন কর্মসূচি সফল হয়েছে, তার ফলে একটা সাইন, একটা সিম্বল তৈরি হয়েছে যে এই আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়ী হয়েছে, বিজয়ী হয়েছে। তার মানে হচ্ছে মাঠটা এখন আওয়ামী লীগের দখলে। সো এখন এই যে একটা স্পিরিট, এই যে একটা আন্দোলনের একটা স্পিড, সেটা আন্দোলনের টেম্পোটা দিন দিন দানা বাঁধবে। এবং আগামী 16-17 তারিখে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদেরকে সকলকে সর্বাত্মক সহযোগিতা করে সর্বোচ্চটা দিয়ে সে কর্মসূচি আমাদের সফল করতে হবে। সেই কর্মসূচি সফলের মাধ্যমে যদি সফল করতে পারে ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশের সকল জনগণ এবং আস্তে আস্তে আমাদের পক্ষে আসা শুরু করবে এবং আন্দোলনে আমাদের বিজয় হবে। আন্দোলনে যদি আমাদের বিজয় হয়, তাহলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করতে পারবো। অথবা যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচনে ইনশাল্লাহ আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি আবার বিজয় হবে।